সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আইসিইউতে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন। এদিকে পদত্যাগের হিড়িক, কি আছে এনসিপির ভাগ্যে, কি বললেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে যা জানালো জামায়াত। আরও থাকছে, সংগঠন চাঙ্গা করতে দাওয়াই দিলেন হাসিনা, বললেন আন্দোলনের পরিকল্পনা করতে হবে। এবং সবশেষে থাকছে, দেশকে আবার পেছনে নেওয়ার চক্রান্ত চলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আইসিইউতে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন এবং কলকাতার নিউ টাউনে ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে চিকিৎসা চলছিল। গত শুক্রবার ২রা জানুয়ারি হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পরপরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থা এখনও গুরুতর এবং সংকটজনক। তার রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যান। এরপর থেকে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলছিল। এর আগে গত জুন মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সে সময় তিনি ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর প্রায় ৩ মাস তিনি আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন বাসা বদল করে অবস্থান করেন। পরে ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি দেশ ত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরি হলে তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় বিবেচনায় আসবে। উল্লেখ্য, ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের অগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী ৫ আসন থেকে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। এদিকে পদত্যাগের হিড়িক, কি আছে এনসিপির ভাগ্যে, কি বললেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র জনতার অভূতপূর্ণ রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে ৫ অগাস্ট ফ্যাসিবাদী শাসন থেকে দেশবাসী মুক্ত হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ অপশাসনের অবসানের পর গণতন্ত্রের পথে যাত্রা করেছে দেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এতে নতুন মাত্রা যোগ করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া তরুণদের নিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর বছর জুড়ে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দলটি। দলটির সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে পদত্যাগ ইস্যু। দল থেকে শীর্ষ নেতাদের পদত্যাগ থামছে না, সময়ের সাথে সাথে তা দীর্ঘ হচ্ছে। বিষয়টিকে ঘিরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপি নাম নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল। অনেক প্রতিশ্রুতি আর আদর্শিক বার্তা দিয়ে গঠিত এনসিপি এখন বিধ্বস্তের পথে।
দলটির জামায়াতের সঙ্গে জোট তরুণ শীর্ষ নেতারাই অনেকেই মেনে নিতে পারেননি উল্লেখ করে তিনি আরও বলেন, প্রায় প্রতিদিন দল থেকে পদত্যাগের ঘোষণা আসছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে দলটির রাজনীতির বিশুদ্ধতা হারাচ্ছে। দলটি শুরু থেকেই একের পর এক ভুল করে আসছে, এখন চরমভাবে ভুলের খেসারত দিচ্ছে। এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও ম্লান হচ্ছে। এটি মূলত জাতীয় ক্ষতি হচ্ছে। একটি রাজনৈতিক দল দাঁড়ানোর আগেই ভেঙে যাচ্ছে। নিশ্চয়ই এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দলের হাইকমান্ড। জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি তাদের কফিনে শেষ পেরেক মেরেছে উল্লেখ করে আলতাফ পারভেজ আরও বলেন, জামায়াতের সঙ্গে জোট করা হবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দলের ভেতরে গণতন্ত্র চর্চা করা হয়নি। সবার মতামতকে নিশ্চয়ই উপেক্ষা করা হয়েছে, যে কারণে নতুন এই দলটির ভেতরে বিপুল হারে পদত্যাগ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরাই দলের ভেতরে গণতন্ত্রের চর্চা করেনি। তিনি বলেন, দলের একটি অংশ নীতি নৈতিকতাভাবে কলুষিত হয়ে পড়েছে। ফলে তারা দুই কারণে একটি বড় দলের সঙ্গে থাকতে চাইছে। বিএনপির সঙ্গে বোঝাপড়া না হওয়ায় তারা মনে করেছে জামায়াত দ্বিতীয় বড় দল, সেই কারণে জামায়াতের সঙ্গেই মিলিত হয়েছে। বড় দলের সঙ্গে থাকা মানে ভবিষ্যতে যেন অনিয়ম দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায় এবং নিরাপত্তা পাওয়া যায়। এনসিপির দরকার ছিল নিজের পায়ে দাঁড়ানো। এদের নিজের পায়ে দাঁড়ানো আর সম্ভব হয়ে উঠবে না। জুলাই গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে হলে অন্য তরুণদের এখনই একত্রিত হওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড দিলারা চৌধুরী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়া এনসিপি এখন প্রায় নিষ্ক্রিয়। এনসিপি প্রথম থেকেই অনেক ভুল করে আসছিল। ক্ষমতার লোভ ছিল শুরুতেই। তাছাড়া এ দলের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। একই সঙ্গে দলের শীর্ষ নেতারা দলীয় মনোনয়ন বাণিজ্যেও জড়িত এমন অভিযোগও আসছে। তিনি বলেন, এনসিপির তরুণ নেতারা যদি পুরনো বন্দোবস্তের দিকে হাঁটেন, অনিয়ম দুর্নীতি আর মনোনয়ন বাণিজ্য করেন, তাহলে তাদের দিয়ে কি হবে? এনসিপির ভেতরে গণতন্ত্র চর্চা থাকবে না কেন, এমন প্রশ্ন করে তিনি বলেন, দলের মধ্য থেকে যারা বলছে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট কিংবা সখ্য হবে, এমনটা বাস্তবায়ন করতে দলের সবার মতামত নেওয়া হয়নি। নতুন ছোট্ট একটা দল, সেখানেও যদি গণতন্ত্রের চর্চা না হয়, সবার মতামতকে প্রাধান্য না দেওয়া হয়, তাহলে এটি রাজনৈতিক দল হয়ে ওঠে কি করে? নানা কারণেই দলটির কোনো ভবিষ্যৎ দেখছি না। এই দলটি পার্টি হিসেবে দাঁড়াতে পারবে না। সবার আগে তাদের প্রমাণ করতে হবে দলের নেতাদের সততা, নিষ্ঠা আর গণতন্ত্র, এবং দাঁড়ানোর আগেই ভেঙে যাচ্ছে। এদিকে পদত্যাগের হিড়িক থেকে কি বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা? লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, এনসিপির ভেতরে গণতন্ত্রের চর্চা ছিল না এটা বলা যাবে না। গণতন্ত্র চর্চা ছিল, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। একটি রাজনৈতিক দল কতগুলো ফান্ডামেন্টালের ওপর দাঁড়িয়ে থাকে। সেই ফান্ডামেন্টাল ভেঙে কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা, সেই বিষয় নিয়ে প্রশ্ন আসতেই পারে। এনসিপি যখন মধ্যপন্থী দল হিসেবে দলটির চরিত্র নির্ধারণ করতে চায়, তখন কারো সিদ্ধান্তের উপর ভিত্তি করে মধ্যপন্থী দলটির বিপরীতে ধর্মীয় দলগুলোর জোটে যাওয়া হয়েছে, যেখানে শুধু জামায়াতে ইসলামী নয়, আরও কট্টর ধর্মীয় দল আছে। সেই জোটে যাওয়া এবং সেখানে যে ধরনের আসন সমঝোতা, তা নিয়ে দলের ভেতর ভাঙন শুরু হয়েছে। দলটির একটি বড় অংশ মনে করছে এই সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। জাহিদুর রহমান আরও বলেন, দলটির ভেতরে আদর্শিক মতানৈক্য দেখা দিয়েছে। দলটি এখন ডানপন্থী শক্তিতে পরিণত হয়েছে। এর আগে নিজের শক্তিতেই ক্ষমতার সর্বোচ্চ আসনে বসতে চেয়েছিলেন নেতারা। এখন জোট শক্তির মধ্য দিয়ে দলের শীর্ষ নেতারা দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা চাচ্ছেন, সংসদে যেতে চাচ্ছেন। অনেকে লিখছেন, এবারই কেন তাদের ক্ষমতায় যেতে হবে, এবারই কেন সংসদে যেতে হবে? যে কোনো মূল্যে শীর্ষ নেতাদের ক্ষমতায় যাওয়ার মতো লড়াই আমরা দেখতে পাচ্ছি। এনসিপি বর্তমানে যে বিপর্যয়ের মধ্য দিচ্ছে, নির্বাচনের পর তা আরও চরম আকার ধারণ করবে। যদি দেখা যায় তারা এত কিছুর পরও খুব বেশি ভালো কিছু করেনি, কোনো আসনে জয়ী হতে পারেনি, তখন যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তাদের ওপর আরও চাপ সৃষ্টি করা হবে। দলটির ভেতরে নারী নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য। এখন সেই নেতৃত্ব শেষ হয়ে যাচ্ছে, অথচ জুলাই গণ অভ্যুত্থান এবং এনসিপিতে নারীরাই সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। অপরদিকে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে যা জানালো জামায়াত, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
দলের আমির ড শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ নাগরিক সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় নেতারা অভিমত প্রকাশ করেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। ১,৫০০ শহীদ, ৩০,০০০-এর অধিক আহত ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। বৈঠক থেকে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতি সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে। একই সঙ্গে বিশেষ কোনো দলের দিকে না ঝুঁকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জানায়। আরও থাকছে সংগঠন চাঙা করতে দাওয়াই দিলেন হাসিনা, বললেন আন্দোলনের পরিকল্পনা করতে হবে। দলের ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ, স্বাভাবিকভাবেই ছন্নছাড়া নেতৃত্ব, সদস্যরাও ঝিমিয়ে। এই অবস্থায় সংগঠনকে চাঙা করার দাওয়াই দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় সংগঠনের সদস্যদের কী করণীয় তা বাতলে দেন। নির্দেশ দেন আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে, বলেন জনসংযোগ বাড়াতে হবে। রবিবার ছিল ছাত্রলীগের প্রতিষ্ঠা দিবস, তবে ইউনূস প্রশাসন ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করায় বাংলাদেশে কোনো কর্মসূচি পালিত হয়নি। রাতে ভার্চুয়াল বক্তৃতায় আওয়ামী লীগের সর্বময় নেত্রী হাসিনা বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, খুন, গণহত্যা করে সংগঠন পঙ্গু করে দেওয়া হয়েছে। তার দাবি, কারাগারে ১১৮ জনকে হত্যা করা হয়েছে। সংগঠনের নেতাকর্মী যারা কারাগারে বন্দী, তাদের খাবার ও শোয়ার জায়গাটুকু দেওয়া হচ্ছে না। এই নির্যাতিতদের তথ্য সংগ্রহ করে কর্মীদের তালিকা তৈরি করা এবং সাহায্যের নির্দেশ দিয়েছেন হাসিনা। নেতাকর্মীদের সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন। তার নির্দেশ, রাজধানী থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনসংযোগ বাড়াতে হবে। সমাজ মাধ্যমে সক্রিয় থাকারও উপদেশ দেন তিনি। পাশাপাশি বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে সরব হওয়ার নির্দেশও দেন। সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের পরিকল্পনার নির্দেশও দিয়েছেন। দলের নেতাকর্মীদের নেত্রীর আশ্বাস, একদিন অন্ধকার সময় কেটে যাবে এবং আওয়ামী লীগ আবারও আলোতে ফিরে আসবে। সংগঠন চাঙা করার দাওয়াই দেওয়ার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চুরি, বিদেশে অর্থ পাচার করা, ৫,০০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও বিদেশে বিনিয়োগ এবং দেশের মানুষকে নির্যাতন করার মতো অভিযোগ ফের তুলেছেন হাসিনা। তার মতে, দেশে আইন শৃঙ্খলা নেই, ফলে মানুষ ভীত। তিনি ইউনূসকে জঙ্গি ও খুনিদের সঙ্গী হিসাবে বর্ণনা করেছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশ ভোট, তবে লড়তে পারবে না আওয়ামী লীগ। এ প্রসঙ্গে হাসিনা বলেন, জনসমর্থনের ভয়েই ইউনূস সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দমনের চেষ্টা করছে। এবং সবশেষে থাকছে, দেশকে আবার পেছনে নেওয়ার চক্রান্ত চলছে। মির্জা ফখরুল, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ঘুরে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব একথা বলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের এই অনুষ্ঠান আয়োজন করে আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স বাংলাদেশ। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনও অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই মিলে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে আবার গড়ে তুলি। তাহলেই কেবল আমাদের নেত্রীর প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো হবে। এই সময় খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, বেগম
জিয়া তাদের কাছে সত্যিকার অর্থেই একজন আইকন। তার জানাজায় লাখো মানুষ এসেছে। এটা কোনো অর্গানাইজড সমাবেশ ছিল না, এটা সম্পূর্ণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়েছিল। তারা প্রচণ্ড শীতের মধ্যে ছুটে এসেছেন, কেঁদেছেন। এখনও যদি আপনারা তার কবরে যান, দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আসছে, দোয়া করছে। এর কারণ হচ্ছে এই নেত্রীর মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষগুলো বাংলাদেশকে খুঁজে পেয়েছিল, তাদের ভবিষ্যৎকে দেখতে পেয়েছিল। তারা ভেবেছিল যে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এই নেত্রী। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে খালেদা জিয়ার অবদান কখনো অস্বীকার করা যাবে না। উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি কষ্ট করেছেন, জেলে গেছেন। যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান তখন তিনি সুস্থ ছিলেন। যখন তিনি জেল থেকে বেরিয়ে আসেন 2 বছর পরে, তখন তিনি হুইল চেয়ারে ছিলেন। তাকে যে প্রকোষ্ঠে আবদ্ধ রাখা হয়েছিল সেটি ছিল একটি পরিত্যক্ত ঘর। সেটির পলেস্তরা খসে পড়ছিল, প্লাস্টার সব খসে পড়ছিল, ইঁদুর দৌড়াদৌড়ি করত। সেখানে বেগম খালেদা জিয়াকে 2 বছর বিনা চিকিৎসায় রাখা হয়েছে, যার ফলে তিনি অসুস্থ হন। সেই অসুস্থতাই আজকে তাকে এই পরিণতিতে নিয়ে গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খাসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আইসিসিবির সহসভাপতি নাসির এজাজ বিজয়, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ হাতিম প্রমুখ।